আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মুখোমুখিতে। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরেই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। আর আমার সঙ্গে আজকে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ নাজিমুল হক। স্যার, আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার অনেক গল্প শুনবো। আমি ভূমিকায় একটু বলছিলাম যে আমরা বিশিষ্ট ব্যক্তিদের জীবন কর্ম নিয়ে কথা বলি। আপনার নিশ্চয়ই জীবন নিয়ে কথা বলবো, তবে কর্ম নিয়ে একটু শুরুটা করতে চাই। আপনি পুলিশে চাকরি করেন, পুলিশকে নিয়েও কিন্তু নিগ্রহের অনেক ঘটনা আছে। তো সেই পুলিশ পরিচয় আপনাকে কতটুকু সমাজে আপনি নিজেকে ফিল করেন যে না, আমি একজন পুলিশ হয়ে গর্বিত এরকম? আমি যদি এভাবে বলি, আমি এটাকে 3 পার্টে বলতে চাই। আমি যে পুলিশ হিসেবে যে প্রসঙ্গটা আপনি তুললেন, আমি এটা খুব উপভোগ করি এই জন্য যে আমি নিজেকে দেখতে পাই যে আমি একটু এমন একটা জায়গায় এসেছি যেখানে আমার সংস্কার করারও সুযোগ আছে। বাংলাদেশ পুলিশকে যদি আপনি এভাবে দেখেন, বাংলাদেশ পুলিশের জন্ম 50-51 বছর, কিন্তু এটা ঐতিহ্য বহন করছে সেই ব্রিটিশ সময় থেকে এবং এরপর পাকিস্তান পিরিয়ড। তো আপনি খেয়াল করে দেখবেন ব্রিটিশের সময়ে সরকার ছিল ব্রিটিশ আর শাসন করতে এই দেশের মানুষকে, তার অস্ত্র ছিল একটাই, পুলিশ। আবার যদি পাকিস্তান সরকারের কথা বলেন, পাকিস্তান সরকার দূরের একটা মানুষ, দূরের দেশ, সেই দেশকে শাসন করতো, তাও এই পুলিশকে দিয়ে। সুতরাং পুলিশকে ব্রিটিশ সরকার এবং পাকিস্তান সরকার যেভাবে ব্যবহার করেছে মানুষের বিরুদ্ধে, সেই জিনিসটা মানুষের ভেতর থেকে সহসা যায় না এবং যায়ও নেই। এরপরে যখন 50 বছর আগে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হলো, আপনি বাংলাদেশের অন্যান্য 8-10টা ডিপার্টমেন্ট এবং অন্যান্য 8-10টা জায়গার মতো বাংলাদেশ পুলিশও কিন্তু সদ্য যাত্রা শুরু করলো, জন্মটা মাত্র। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য সংস্থার মতো ভঙ্গুর অবস্থা তো অবশ্যই ছিল, আমাদেরও ভঙ্গুর ছিল, অনেক নিয়ম নীতি, অনেক সমস্যা ছিল। ধীরে ধীরে এটা রেকটিফিকেশনের প্রসেসে আছে। এইটা আমার দ্বিতীয় পার্ট। সেটা হলো আমি যখন 2005 সালে পুলিশ বিভাগে যোগদান করি, তখন বেশ কিছু অনিয়ম, অব্যবস্থাপনা ছিল, যেটা আসলে আমি বলছিলাম আসলে যে ভাবমূর্তির সংকটের কথা, এই পার্ট এবং ওই পার্ট সমস্ত প্রফেশনে আছে, কিন্তু পুলিশকে নিয়ে বলছিলাম এই কারণে আপনি যেহেতু অতিথি পুলিশ এবং মানুষের প্রত্যাশা কিন্তু বেশি। আপনি একটা মানুষ, আমি ব্যক্তি হিসেবে যখন আক্রান্ত হই, আমি ব্যক্তি হিসেবে যখন অভাবে পড়ি, কোনোটা যারা অত্যাচারিত, প্রথম কিন্তু আমাকে 999 অথবা পুলিশের কাছে যেতে হবে। এই কারণে প্রত্যাশাটাও বেশি, এই কারণে আসলে এই ক্রিটিসিজমটা সহ্য করতে হয় আপনাদের হয়তো। না, এইটা ক্রিটিসিজমটা গঠনমূলক। তবে এর একটা উত্তর আছে এরকম যে আমরা বাংলাদেশে বসে এমন একটা পুলিশকে কল্পনা করছি যেন এটা ইউরোপ আমেরিকার পুলিশ, যেভাবে ইউরোপ আমেরিকার পুলিশকে আমরা পাই। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমরা যতজন পুলিশ সদস্য এসেছি সবাই কিন্তু বাংলাদেশের কোনো না কোনো পরিবার থেকে এসেছি। এই বাংলাদেশের পারিবারিক সামাজিক যে কালচার, সেই কালচারেই কিন্তু আমাদের স্বভাব চরিত্র। বাংলাদেশে যদি আপনি সাধারণ মানুষের ভিতরে কোনো একটা পরিসংখ্যান নেন, সেখানে যেমন ভালো লোক আছে, মন্দ লোক আছে, সেখানে দুষ্টু কাজের মানুষ আছে। এটা আসলে বললাম না, একটা ডিপার্টমেন্টকে এরকম করে ব্র্যান্ডিং মানে করা যায় না, কিন্তু ওই যে বললাম যার কাছে বেশি সুযোগ আছে সেবা নেওয়ার, তার কাছে যখন মানে প্রত্যাশিত সেবা পাওয়া না যায়, তখন একটা উদাহরণ হয়তো 10টার বিপরীতে গিয়ে এটা ব্র্যান্ডিং হয়ে যায়। এটা সঠিক, কারণ বাংলাদেশ পুলিশ বা যে কোনো পুলিশের কাছে মানুষ মনে করে যে আমি হলো বিপদে বা যে কোনো সময় যে আশ্রয় পাবো। সেখানে যদি সে নিগৃহীত হয়, তখন সে ওই একটা বড় সাদা কাপড়ের মধ্যে এক ফোঁটা বিন্দু কালোর মতো, সে এটাও তো আশা করে না যে আমি নিগৃহীত হলাম। একটা ঘটনাও যদি হয়, সে তো সেটাও আশা করছে না। এবং 10টা কাজ ভালো হলেও ওই একটা কাজ তো খারাপ। তো আমরা এটার জন্য আমাদের ডিপার্টমেন্টাল বিভিন্ন রেকটিফিকেশন প্রসেসে আছি। যেমন একসময় আমাদের রিক্রুটমেন্ট পলিসি, পদোন্নতি পলিসি, বিশেষ করে কনস্টেবল থেকে এসআই থেকে সাব ইন্সপেক্টর, এগুলো একটু কম বেশি সমস্যা ছিল, 19-20 সমস্যা ছিল বা বিভিন্ন অনিয়মের মধ্যেও ছিল। কিন্তু এটা আসলে বিচ্ছিন্ন কেউ তো না, মানে বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না, এটা ঘুরে ফিরে আমরা এই দেশেরই মানুষ, কারো না কারো ভাই, কারো আত্মীয় স্বজনের। সঠিক। আমাদের এই অনুষ্ঠানের ধরনটা হচ্ছে যে ব্যক্তি জীবন এবং কর্মজীবনে করা কর্ম। যেহেতু আপনি পুলিশ, একটু ব্যক্তি জীবনে শুরু করতে চাই, ছোটবেলার গল্প শুনতে চাই। কেমন ছোটবেলা মিস করেন কিনা, অথবা মনে হয় কিনা যে ইট পাথরের শহরে আছেন, মনে হয় কিনা যে দাও ফিরে এসে অরণ্য লওয়ে নগর? ছোটবেলা তো আমি অবশ্যই মিস করি, আমরা সবাই মিস করি। এই বয়সে এসে তো আসলে বোঝা যায় যে শৈশবের জীবনটা ছিল সব থেকে চমৎকার, সব থেকে আনন্দের। দুর্ভাগ্যক্রমে এই ইট কাঠ পাথরের মধ্যেই আমার জন্ম। আমি খুলনা শহরে জন্ম, বেড়ে উঠেছি খুলনা শহরে।
সেখানে দালান কোঠার মধ্যেই আমার জীবনযাপন, আমাদের নিজস্ব বিল্ডিংয়েই আমার জন্ম। তো যার কারণে আসলে আমি খুব উদ্গ্রীব থাকতাম গ্রামে যাওয়ার জন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমার দাদা বাড়ি নানা বাড়ি দুটোই পিরোজপুর শহরে। মানে আমি আসলে শহর থেকে বের হতে পারতাম না। শেষে যে আমার একটা মানে এখনো শহরে আছেন কর্মক্ষেত্র? এখনো শহরে, কিন্তু ওই শৈশবে গ্রাম আমাকে খুব টানতো, যার জন্য আমার খালার একটা শ্বশুর বাড়ি ছিল, খালা ওই শ্বশুর বাড়িতেই থাকতেন। এটা পিরোজপুর শহর থেকে 4 কিলোমিটার দূরে, বনগা দাসখালী গ্রামটার নাম। তো আমি ওখানে চলে যেতাম, নানু বাড়িতে আমার মন ঠিকতো না, আমি ওখানেই চলে যেতাম। যা 7 দিন 5 দিন ছুটির সময় যা থাকতাম ওখানেই থাকতাম। আমার মেমোরিতে, আমার এই স্মৃতিতে অনেক গ্রামের স্মৃতি আছে। সেই সময় দুরন্তপনা বলার মতো কিছু এরকম? হ্যাঁ আছে। যেমন ওই সময় কিন্তু ওখানে ইলেকট্রিসিটি ছিল না। রাতের বেলা আমার খালাতো ভাইরা বা তার আবার চাচতো ভাইরা, তারা ওই কুপির আলোতে পড়াশোনা করতো। আমি খুব মজা পেতাম, কারণ আমার তো এই অভিজ্ঞতা ছিল না, আমার বাসায় তো লাইট জ্বলতো। তারপরে তারা যখন ওই গ্রামের মাঠে পানি কাদার মধ্যে ফুটবল খেলতো, আমি খুব এনজয় করতাম। খালে লাফ দিয়ে পড়ে পড়ে ডুব সাঁতার দিয়ে সাঁতার কাটা বা মাছ ধরা, আমি হয়তো অতটা পারতাম না, কিন্তু ওদের সাথে সেটাও করতাম। আবার তাদের দেখতাম যে ধান খেতে যে পানিগুলো জমতো, সেখানে হ্যাচাক লাইট মেরে মেরে, সেই সময় হ্যাচাক লাইট ছিল, আপনি হয়তো জানেন, এটা টর্চের মতো না, এটা অনেক হ্যারিকেনের মতো, কিন্তু কেরোসিন দিয়ে খুব আলো হতো। সেই হ্যাচাক লাইট দিয়ে তারা দেখতাম যে বড় বড় দাও দিয়ে, ধারালো দাও দিয়ে মাছ কেটে ধরতো। আমি চেষ্টা করতাম, কিন্তু যেহেতু এটা রিস্কি ছিল আমাকে দিত না। যেমন ওদের ধান খেতে ওরা যে পানি সেচ করতো, এই যে এইভাবে ধরে ধরে, আপনি তো দেখেছেন গ্রাম বাংলায় এক সময় দেখেছেন, সেটাও আমি ওদের সাথে, এখনকার প্রজন্ম হয়তো না এটা হয়তো দেখে নাই, দেখবে না। তো আমি সেটাও ওদের সাথে বসে করতে চেষ্টা করতাম। স্কুলের কথা কি মনে হয় যে বিশেষ করে আমরা যেমন এখন আসলে যে আমরা দেখি যে বাচ্চাদেরকে মারা যাবে না, আমরা তো অনেক পিটুনি খেয়েছি এরকম, আপনার সেই অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, যে লেট করলে যে শাসন, কড়া শাসন, অনেক কড়া শাসন। স্কুলকে আমি খুব মিস করি। আমি খুলনা জেলা স্কুল ছাত্র, ক্লাস 3 থেকে 10 পর্যন্ত। এর আগে প্রাথমিক স্কুলটা কেটেছে কয়লাঘাটা সরকারি স্কুলে। আসলে প্রাইমারি স্কুলে ওইভাবে মার খাওয়ার স্মৃতি নাই। ওই সময় হয়তো বেশি ভদ্র ছিলাম কিনা, বা হয়তো বাচ্চাদের মারেনি। কিন্তু হাই স্কুলে উঠে, হ্যাঁ দুরন্তপনা শুরু হয়নি। হাই স্কুলে উঠে ক্লাস 8-9 বেশ মার খেয়েছে। আসলে মারটা না খেলে আজকে অফিসার হতে পারতাম না। এই আমি লুৎফর আহমদ স্যারের কথা স্মরণ করতে চাই, আমার ক্লাস 8-এর ক্লাস টিচার ছিলেন। আমি মোল্লা স্যারের কথা স্মরণ করতে চাই, উনি আমার ম্যাথ এবং সায়েন্সের টিচার ছিলেন। স্যারেরা কীভাবে যেন ফিল করতেন যে এই ছেলেটা ভালো করতো কিন্তু পড়ছে না, এবং স্যাররা খুব চাপ দিতেন। খুব আমি স্যারদের হাতে মারও খেয়েছি, এবং এখন মনে হয় যে মার খাটা আশীর্বাদ। কিন্তু এখনকার প্রজন্ম যদি বলে, তখন কিন্তু সে দাঁড়িয়ে যাবে যে না, এটা অন্যায়। আপনি হয়তো নিজেও হয়তো সেটা রেকটিফাই করবেন তখন, যে না, এটা এখনকার প্রজন্মকে আমি আসলে এ বিষয়ে অন্যায় বলবো না। তারা আসলে আইনিভাবে বললাম, আমরা আসলে ভবে করে, তারা একটু বেশি আত্মসচেতন, আত্মঅভিমানী, এই কারণে হয়তো তারা এটা পছন্দ করে না। আবার আপনি যদি ভেবে দেখেন অন্যদিকে, আমাদের সময় কোনো শিক্ষক কিন্তু বায়াস হয়ে কখনো শাসন করেনি। তারা যে করতো আমাদের স্বার্থে, আমাদের জন্য। এরপরের গল্পটা শুনতে চাই একটু আগা, ধরেন স্কুলের পরের জীবনটা, কলেজ, ইউনিভার্সিটি। স্কুলের পরের জীবনটা কলেজের। স্কুলের শেষ সময় একটা আমার স্মৃতি আছে, সেটা হলো আমার এসএসসি পরীক্ষার শুরু হওয়ার ঠিক 10-12 দিন আগে আমার পক্স হয়। আমি সিকবেডে পরীক্ষা দিই। তারপরেও আল্লাহর রহমতে খুবই ভালো রেজাল্ট করি। এই রেজাল্টটাই হয়তো আমাকে খুলনা শহরে পরিচিতি এনে দেয়, যে এরকম অসুস্থ অবস্থায় এই ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে। সেখানে আমি অনেকের কাছে ঋণী। যেমন আমি ফাতেমা গার্লস স্কুলে আমার ক্লাস সিট পড়েছিল। এটা একটা মিশনারি স্কুল। সেখানে একজন সিস্টার নান আমাকে একক রুমে উনি পাহারা দিতেন। তো আমি সিস্টারকে বলেছিলাম যে সিস্টার, পক্স কিন্তু ছোঁয়াচে রোগ, আপনি এই যে কাছে এসে বসছেন, আমাকে সেবা করছেন, আপনার তো হতে পারে। আমি দেখতাম যে উনি কি নিরলসভাবে উত্তর দিতেন যে তুমি লেখো, তোমার যা দরকার আমি হেল্প করছি। তো সেখানে আমি তার কাছে একটা ঋণ রেখে এসেছি। এরপরের জীবনটা আমার শুরু হয় বিএল কলেজে। আমি সায়েন্সের ছাত্র ছিলাম। আপনি তো জানেন খুলনা শহর থেকে বিএল কলেজ 9 কিলোমিটার দূরে। তা আমাদের ওই সময় একটা লোকাল বাস ছিল, আমরা দুষ্টামি করে নাম দিয়েছিলাম মুড়ির টিন, কারণ ওই গাড়িতে একেবারে ঠেসেই মানুষ উঠাতো, একটা পা দিয়ে দাঁড়ানোর জায়গা ছিল না। এটা আপনি চট্টগ্রাম শহরে যদি ওই সময় আসতেন, তাহলে এখানে মুড়ি টিন দেখতেন। এটা আসলে কালুঘাট রোডে একটা ছিল, যেটা দিয়ে গানও আছে। মানে এটা বোধহয় কমন একটা ট্রেন্ড। হ্যাঁ, আসলে ওই শৈশব বলেন, ওই সময়গুলো আসলে সব জায়গাতেই হয়তো কাছাকাছি আর কি। তা আমরা ওই মুড়ি টিনে করে যেতাম, দল বেঁধে 30 জন 35 জন উঠতাম। ওই বাসের মামারা তো বিরক্ত হয়ে যেত, আবার তারাও আনন্দ করতো।
আমরা গল্প করতে করতে যেতাম। কলেজের অনেক বড় ক্যাম্পাস ছিল নদীর পাড়ে। আমরা অবসরে ওই নদীর পাড়ে গল্প করতাম, এদিক সেদিক ঘোরাঘুরি করতাম, বাদাম খাওয়া, গল্প, আড্ডা, সব স্মৃতি অনেক বেশি টানে। এখন তার সেই সুযোগ নাই, সেই সময়ও নাই বা বয়সও নাই। আর কলেজে পড়াশোনাটা ছিল খুব চাপের, বিএল কলেজে সায়েন্সে তো এরকমই একটু আসলে যে চাপের। সকালে যখন ঢুকতেন এরপরে ফিজিক্স কেমিস্ট্রি জি, অথবা জি, জি। যে ল্যাবরেটরিতে এই সময় শেষ জি, সন্ধ্যা জি, হয়ে জি। যায়, শীতকাল হলে তো একদম অলমোস্ট সূর্য ডুবা ডুবা। ইউনিভার্সিটির লাইফটা একটু শুনতে চাই, তখন একটু পরিণত মানুষ দেশ নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, এই টাইমটা আসলে দেশ, নিজেকে এবং পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায়। আমি ইউনিভার্সিটি লাইফে একটা কোচিং চালাইতাম। আমি নিজে টিচার ছিলাম, আমি অনেক টিচার নিয়ে কোচিংটা পরিচালনা করতাম। তখন আমার লাইফের পুরো রুটিনটা ছিল 3 ভাগে। তো ওই সময় কোচিং করতাম একটা টাইম ইউনিভার্সিটিতে ক্লাস বা নানান কিছুতে ব্যস্ত ছিলাম। আর একটা টাইম আমার যেটা শৈশব থেকে আমি আপনি ঢাকা ইউনিভার্সিটি ছিলেন? জি, সোশ্যাল ওয়েলফেয়ার Social ছিলাম, জি। আরেকটা জিনিস যেটা আমি ছোটবেলা থেকে ক্যারি করি, সেই এটা আপনি ধরে নিতে পারেন আমার একটা বিনোদন। আমি সেখানেও সময় দিতাম, মূকাভিনয়ের সাথে জড়িত ছিলাম। তো এই ধরনের কাজগুলো একটা সময় বের করে করতাম, আর একটা সময় পড়াশোনা, আর হলো কোচিং। আমার জগৎ ছিল এই 3টার ভেতরে। অনেক সময় মুকাবিনয় এই এই জিনিসগুলো এখন তো নিশ্চয়ই এরকম করে আসলে কোনো না, অনুষ্ঠানে মূকাভিনয়টা আসলে এখন ওইভাবে চলছে না। তবে বেইলি রোডে যে আপনার স্টেজ আছে বা ওখানে বেইলি কমপ্লেক্স যেটা, সেখানে নাট্যমঞ্চ যেখানে, ওখানে এখনো চলে। শিল্পকলা একাডেমিতেও চলে ওখানে। এখনো আসলে আছে খুব নিবু নিবু আর কি, নিবু সংস্কৃতির অনেক অবস্থা, ধারা। জি, জি, জি। আসলে এই যে এখন আসলে কালচারাল সেক্টরটা এত বড় হয়, হয়েছে, আকাশ সংস্কৃতি অনেক বেশি explore এত বড় হয়ে গিয়েছে, সেটা এই কারণেই হয়তো ওইদিকে মানুষের মনোযোগ কম। মঞ্চনাটক বা মঞ্চেই তো আসলে মূকাভিনয় বা এগুলা, এর নিশ্চয়ই প্রতি এরকম বড় আকর্ষণ কোনো কমে সুযোগ গেছে। থাকলে আরেকদিন শুনবো। একটু Sure. আপনার কর্মজীবনে প্রবেশ করতে চাই, শিক্ষার পাশাপাশি। যখন বিসিএস দিলেন, আমি অধিকাংশ অতিথিকে জিজ্ঞেস করি যে ছোটবেলা যখন ওই যে বলে ইউর এম ইন লাইফ লিখতে বলে, কখনো কি ভেবেছিলেন যে আমি পুলিশ হব? এরকম না, নিশ্চয়ই ডাক্তার হব লিখেছিলেন। আমি আসলে মানে 90% মানুষ এরকম লিখে। ইউনিভার্সিটির একটা গ্র্যাজুয়েশন শেষ করে আমি আইবি থেকে এমবিএ করি। এমবিএ করে যখন মেজর মার্কেটিং ছিল, আমি ইউনিলিভারে জব করি অ্যারাউন্ড 3 বছর। তো ওই সময় আমার নেশা, স্বপ্ন, এইম যাই বলেন, আমার এটা ছিল হলো যে আমি একজন বড় কর্পোরেট অফিসার হব এবং বড় কর্পোরেট হাউস চালাবো, মাল্টি ন্যাশনাল, এই ধরনের একটা আমার ভেতরে ছিল। পুলিশ মানে কি করে হয়ে গেলেন? এইটা আসলে বলতে হবে মায়ের দোয়া, মায়ের ইচ্ছা। আমার মা স্কুল শিক্ষক ছিলেন, আমি ছাড়া আমার যে বাকি 4 ভাই প্রত্যেকে বিসিএস অফিসার। তো আমার মায়ের ধারণা ছিল যে বিসিএস অফিসারটাই বাংলাদেশের সবচেয়ে সেরা চাকরি। তো উনি কাঁদতেন আর বলতেন যে আমার সব ছেলে বিসিএস অফিসার, তুই একাই কি একটা বেসরকারি চাকরি করিস? কাউকে বললে বলে কি গার্মেন্টসের বাইং হাউস, তো আমি তো বিদেশি কোম্পানি বললেই বলে বাইং হাউস। তো এই তার আক্ষেপ ছিল। একসময় আসলে নিজের কাছেও মনে হলো যে মায়ের এত আক্ষেপ, এটা নিয়ে তো ঠিক আছে তাহলে বিসিএসটা দিয়ে ফেলি। তো এই করে হঠাৎ করে, হ্যাঁ একদম প্রথমবারে হঠাৎ করে দিয়ে দিলাম। খুব যে এইম করে দিয়েছে এরকমও না, মায়ের কথা পালন করা বা একটু এটা আসলে মানে অবচেতন মনে যেন হয়তো আপনাকে এগিয়ে এরকম করে এই পথে নিয়ে আসছে। এটা ডেস্টিনেশন ছিল আমার জীবনের, ডেস্টিনেশন এইটা। হয়তো সৃষ্টিকর্তা আমাকে এখানেই ভালো কিছু চেয়েছেন। নিশ্চয়ই আপনি বলছিলেন যে মা নেই এখন, কিন্তু আমার আম্মা মারা গেছেন 2012 সালে। নিশ্চয়ই তিনি তার আত্মার শান্তি পাচ্ছেন যে তার ছেলে তার স্বপ্ন পূরণ করেছেন। হ্যাঁ, এখন তো উনি নিশ্চয়ই তৃপ্তি পাচ্ছেন, তবে তিনি জীবদ্দশায়ও তৃপ্তি পেয়েছেন। কারণ আমি 2005-এ ঢুকেছি, আম্মা মারা গিয়েছেন 2012 সালে। 7 বছর উনি আমাকে অফিসার হিসেবে দেখেছেন। আমার স্ত্রীও একজন পুলিশ অফিসার, উনিও এখন অ্যাডিশনাল ডিআইজি, তাকেও দেখেছেন। আমার প্রথম সন্তানকে উনি দেখে গেছেন। আমার নিশ্চয়ই অনেক সৌভাগ্য, মার হাতে এরকম একটা পরিপূর্ণ বাগান, আপনারা যে সুখের একটা সংসার দেখে। উনি এইটাই চেয়েছিলেন, উনি এইটাই আল্লাহ তাকে দেখিয়ে তারপরে পৃথিবীতে। যে আপনার সহধর্মীর কথা বলছিলেন পুলিশের, এটা কি আপনি যদি আপত্তি না থাকে আপনার সাথে কি মানে প্রফেশনাল পরিচয় না আগে থেকে হওয়ার পরে তারপরে? এটা বেসিক্যালি আমাদের অ্যাফেয়ার, পার্সোনাল অ্যাফেয়ার না পারিবারিক অ্যাফেয়ার? সেটাই, এটা একটু একেবারেই পারিবারিক। মানে ওর বড় বোন ছিল ঢাকা ভার্সিটিতে সোশ্যাল সায়েন্সে স্টুডেন্ট, আমার ঠিক ইমিডিয়েট আগের ভাইটাও ছিল ঢাকা ভার্সিটি লয়ের, আর আমার ওয়াইফও ঢাকা ভার্সিটি লয়ের। তো এই তারা দুই বন্ধু বান্ধব নিজেদের মধ্যে আলোচনা করছিল যে আমার ভাইকে বিয়ে দিব, সে বলছিল আমার বোনকে বিয়ে দিব। তা তখন এই কথা উঠলো, তখন আমার বড় ভাইকে বলল যে তুমি তো চেনো তোমার ডিপার্টমেন্টের। তবে বিষয়টা আমার বড় ভাইয়ের মধ্যে আগ্রহ হয়, সে এসে মাকে কনভিন্স করে যে আমি তাকে দেখেছি ডিপার্টমেন্টে, সে খুব ভালো, তাকে এত বছর দেখেছি, এইটা সেটা।
তা মাও এরপরে আগ্রহী হন। উনি কি পরে পুলিশ হন বিয়ের পরে না? না, তখন আমরা দুজনেই ট্রেনিংয়ে তখন ওই অবস্থায় এই কথোপকথন আমাদের আড়ালেই। এরপরে আমার মার সাথে তার বড় ভাইয়ের দেখা সাক্ষাৎ, আসা যাওয়া, কথা বলা, এগুলো করতে করতে দুই পরিবার একটা মানসিকভাবে সেটেল হয়ে যায় যে এটা করবে। তা আমাকে যখন বলে আমি একটু সময় নিয়েছিলাম, মাস 4-6 যে আমি একটু বুঝিনি, দেখিনি। মানে পুলিশ কেন পুলিশ বিয়ে করবে না এরকম এরকম কিছু? আপনার সন্তানরা কজন আছেন? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। একটু করে কর্মজীবনে আসি। আপনি যখন বিসিএস দিলেন, পুলিশে আসলেন, অনেক বাংলাদেশের কথা বাদ দিলাম আমি, কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটটা নিয়ে অনেক সময় লাগবে আলোচনা করতে। বাইরে আপনি মিশনে গেছেন বলছেন, দুবার গেলেন, সেখানকার একটু যে প্রতিকূল অবস্থাগুলো, আপনারা এখানে দেশের সেবা করেন, ওখানে গিয়ে যে স্ট্রাগল পরিবেশ কি করে সামাল দেন এগুলো? বাংলাদেশের চাইতে ওই যে দেশে মিশন হয়, দেশটার পরিস্থিতি অনেক খারাপ থাকে, ভঙ্গুর নাজুক অবস্থা থাকে। কারণ এটা হয় যুদ্ধ বিধ্বস্ত, আর না হলে সরকারি এবং বিরোধী দলীয়। কোন দেশে ছিলেন? সুদান? আমি সুদানে ছিলাম, দারফুরে। দারফুর। তো সেখানে দুই মিশনে কি সুদানে? জি। তো সেখানে ওই যে যারা রাইভাল গ্রুপ থাকে এবং সরকারি বাহিনীর মধ্যে পরস্পর গুলি বিনিময় হয়, যুদ্ধ হয়, খুনাখুনি সবই হয়। তো সেই দুই বিবাদমান গ্রুপকে মাঝখানে থেকে ঠেকানোর কাজটাই হলো ইউএনের, মানে আমাদের ইউএন মিশনের কাজ। এবং একই সাথে যারা হোমলেস হয়ে যায় বা ডিসপ্লেস হয়ে যায়, মানে আমরা যাদেরকে উদ্বাস্তু বলি, তাদেরকে প্রোটেকশন করাটাও আবার আমাদের কাজ। তা আমরা ওগুলো করতে যে অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছি, কখনো আমরা হামলার শিকার হয়েছি। এমনও আছে আমাদের ক্যাম্প 4 দিন তারা অবরোধ করে রেখেছিল, প্রচুর গুলি বিনিময় হয়েছে, আমাদের লাইফ রিস্ক ছিল। আপনারা হয়তো নিউজে দেখেছেন অনেক সময় মারা যায়, পুলিশ সেনাবাহিনী তারা মিশনে যে মারা যান। হ্যাঁ, তো সেরকম চ্যালেঞ্জের মুখে আমরাও পড়েছি। সবচেয়ে মজার বিষয়, আমার প্রথম মিশনটা যে গ্রেইডাতে ছিল, সেটা সুদানের এমনই একটা রিমোট অঞ্চল যেখানে আসলে বাসও চলাচল করে না, পুরাটাই একটা মরুভূমি, ডেজার্ট। তো আমাদের যেতে হতো হেলিকপ্টারে, আসতে হতো হেলিকপ্টারে, আর খুবই মাঝে মাঝে টহলের জন্য আমাদেরকে গাড়ি নিয়ে দূরে দূরে যেতে হতো, বা ওখানে বিভিন্ন জায়গায় ক্যাম্পে যখন কাজ ছিল তখন আমাদেরকে যেতে হতো। সেগুলোই মরুভূমির মধ্যে থেকে গাড়ি চালিয়ে যেতে হতো, অনেক সময় গাড়ি নষ্ট হয়ে যেত, এবং ওখানে আমরা রাইভালদের বা ডাকাতদের আক্রমণের ভয় পেতাম। সবকিছু মিলে এটা একটা চ্যালেঞ্জিং জায়গা। এটা কি কখনো এরকম মনে হয়েছে যে আসলে এসে ভুল করেছে এরকম? আসলে এরকম কঠিন সময় এসে মা বাবাকে অথবা সন্তানদেরকে ভাবিকে এরকম মনে হয়? আমি যদি বলি এরকম যে আমি 2-4বার খুবই বড় লাইফ রিস্কে পড়েছি। ভুল করেছে এমন মনে হয়নি, কিন্তু এইটুকু ফিল করতে পেরেছি যে বাংলাদেশে আমি কত শান্তিতে থাকি বা আমরা কত শান্তিতে থাকি। আর পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে দেশের মানুষ বা যে দেশটা কত রকম বিপদে থাকে, প্রতি মুহূর্তে টান উত্তেজনা, বেঁচে থাকা মরে যাওয়ার মতো একটা অবস্থা, এটা ফিল করেছি। সেই শেষে আলহামদুলিল্লাহ জীবনের বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো এরকম। একটু দেশে ফিরে আবার, দেশের পুলিশিং আপনার কাছে কেমন মনে হয়? যে মানে আপনারা রাইট ট্র্যাকে আছেন, অথবা যদি ডিপার্টমেন্টের কথা বলি, মানুষের প্রত্যাশার যে, আমরা স্পেশালি যদি বলি যে 24-এর একটা বড় ধরনের রিসেন্টলি একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে মানুষের প্রত্যাশা পুলিশের প্রতি, আপনারা রাইট ট্র্যাকে আছেন অথবা নানা রকম প্রশ্ন তো থাকেই। বিষয়টা পুলিশ আসলে একেবারেই সরকারের এমন একটা টুলস, অন্যান্য সংস্থার মতোই আমাদেরকে তো সরকারি নির্দেশনা মেনে চলতে হয়। এরপরে যেটা 24-এর কথা বললেন, সেখানে যদি বলি এইভাবে যে কিছু মানুষ তো অতি উৎসাহী থাকে, কিংবা স্বার্থবাদী, বা তার একটা নিজস্ব মোটিভ থাকে। সেরকম কিছু মানুষ ছিল, পুলিশে ছিল না আমি বলবো না, ছিল। তারা যে কিছু ভালো মন্দ কাজ করে নাই তা না, করেছে। তারা বিতর্ক জন্ম দিয়েছে, তারা সেগুলো দায়ভার হয়তো একটা বড় প্রতিষ্ঠান হিসেবে হয়তো এখন আমাদেরকে বহন করতে হয়। কিন্তু আবার আমরা এই 5 তারিখের পরে বিভিন্ন আমাদের কাজ, ধৈর্য এবং আমাদের মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করে আমরা এই ক্ষতটাকে আবার পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর ভেতরে যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারও চলমান। আশা করা যায় যে এটা প্রত্যাশার পারত আসলে অনেক তুঙ্গে, যে মানুষ আমি পুলিশকে এইভাবে চাই, কারণ আমি তো প্রথম রেসপন্সটা ওখান থেকে পাই। এটাই স্বাভাবিক, মানুষের তো সবচেয়ে ফার্স্ট শেল্টার হলো পুলিশ। আমি মানে অনেক সময় উদাহরণটা এরকম দিই যে একজন রিকশা যে চালক, সে তার তো আসলে কিছু একটা করার সুযোগ নাই, হয়তো সে ভাড়াটা 5 বৃষ্টি পড়লে একটু 5 টাকা ভাড়া বাড়াই দিতে পারে, অন্যায়টা করতে পারে। যে যিনি সচিবালয় আছে তার তো অনেক সুযোগ, আপনি অন্যায় করতে চাইলে এরকম। পুলিশিংটা এরকম যে প্রত্যাশাটা সুযোগও বেশি, কারণ হয়তো মানুষের প্রত্যাশাও বেশি। সঠিক।
একটু যেমন আপনি বিসিএস দিয়ে পুলিশে এসছেন, আপনি যদি মনে করেন যে এই পুলিশিংটা একটা মেধাবী একটা শিক্ষার্থীর জন্য ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়াটা কতটুকু অন্যান্য মানে মনে হয় যে বেটার অ্যাজ এ ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, আপনার কাছে কি মনে হয়? যেটা আপনি যেহেতু দুইটাই দেখেছেন। আমার যেটা মনে হয়েছে যে আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে পুলিশের তুলনা করেন, আমি কোনোটাকেই গুরুত্বহীন মনে করি না। অথবা আপনি যেমন আপনি কর্পোরেট চাকরি ছেড়ে আসছেন, হ্যাঁ, কর্পোরেটের সাথে একটু তুলনা করব। তো সব জায়গা থেকেই মানুষের জন্য সেবা করার সুযোগ আছে। একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার বা একজন পুলিশ যদি চায় যে আমি মানুষের জন্য কিছু করব, আমি দেশ গঠনে কন্ট্রিবিউশন রাখব, তার যথেষ্ট সুযোগ আছে। আর আমি কর্পোরেট জগতের সাথে এই জগতের এভাবে কম্পেয়ার করতে চাই যে কর্পোরেট জগতে আপনার ভালো জীবন যাপন, কম বেশি অর্থের হাতছানি আছে, কিন্তু সেখানে একজন ব্যক্তি চাইলেই আমার মতো কিন্তু এত মানুষকে সার্ভিস দিতে পারবে না। কেউ যদি মনে ক্যানভাসটা অনেক বড়, মানুষের কাছাকাছি যাওয়ার। যেমন আমার এখানে এখন সরকারি স্ট্যান্ডার্ডে যে বেতন মোটামুটি ভালোই চলে, আর সরকারি যে যতটুকু আসলে আমাদের তো রাষ্ট্রটাই গরিব রাষ্ট্র, সরকারের তো আয়ও দেখতে হবে, সরকার তো আর কোনো কিছু বানিয়ে দিতে পারবে না। সেই আয়ের ভেতর থেকে তার আন্তরিকতাও যথেষ্ট, সে চেষ্টা করছে আমাদেরকে যত রকমভাবে সাপোর্টেড করা যায় সেটা আমরা পাচ্ছি, এটা দিয়ে একটা জীবন চলে যায়। আর যদি মনের মধ্যে থাকে যে আন্তরিকভাবে আমি মানুষকে কিছু করব, মানুষের জন্য, দেশের জন্য বা নিজের ভবিষ্যৎ ধর্মের চোখেও যদি দেখি যে বেহেস্তে যাওয়ার জন্য, তো সেটাও সম্ভব। আর কর্পোরেট জগতে বোধহয় এতটা সুযোগ নাই। এটি মানে আপনার কাছে ওই যে বললাম মানুষের সেবা করা, যেমন ডক্টর হিসেবে যেভাবে পারা যায় কাছাকাছি অনেকটা, মানে অনেক ক্ষেত্রে কাছাকাছি, অনেক ক্ষেত্রে হয়তো কম বেশি আছে সরাসরি সেবা দেওয়াটা। আমরা অনুষ্ঠানে অনেকটাই শেষের দিকে, আমি বলতে বলতে আসলে ছোট ছোট করে অনেকগুলো জিনিস টাচ করেছি। আপনার শেষ কথাগুলো শুনতে চাই আমরা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, যেমন আপনি নিশ্চয়ই অবসরে যাবেন, অথবা আপনার পরবর্তী জীবন কেমন কাটাতে চান, এবং কেমন একটা বাংলাদেশে যে আমরা দেখি যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, আমরা একটা সুখী একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, সুখী একটা পরিবার, সুখী একটা লাল সবুজের পতাকা। শেষ কথাগুলো একটু শুনতে চাই। আমি যদি আমার ক্যারিয়ারের হিসেবে শেষ মানে আমার বাকি জীবনের প্ল্যানিং বলেন, আমি অন্তঃপ্রাণে চাই বাংলাদেশ পুলিশের অনেক সংস্কার হয়েছে, আরও যদি দুই একটা জায়গায় কোথাও সংস্কারের থেকে থাকে, আমি যদি সেটা আমার মেধা মনন বুদ্ধিতে আমার সম্ভব হয়, আমি সেখানে অবদান রাখতে চাই। একইভাবে মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি এই নশ্বর জীবনে, সেটাও আমার জন্য আনন্দের। আর আফটার রিটায়ারমেন্ট লাইফ আমি বেশ কিছু ভাবছি, যেমন আমি কখনো একটু বই লেখার কথা ভাবি, যেমন এমন ভাবি যে আমরা তো একটু ল নিয়ে কাজ করতে হয়, লয়ের অনেক জ্ঞান হয়, কম বেশি ভালোই জ্ঞান হয়, তো আমি হয়তো শেষ জীবনে একটু ফ্রি অফ কস্ট প্র্যাকটিস করতে পারি কোর্টে, যে আমার তো আর পাওয়ার কিছু নেই, শেষ জীবনে আর কি বাঁচাইবো, যেটা রিটায়ারমেন্টের আসবে, যেটা আমার ফিনান্সিয়াল সাপোর্ট আসবে সরকার থেকে, যেটা রিটায়ারমেন্ট আপনার চলার জন্য আসলে যে বলুন না আপনার মিসেস হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, আমি ওখানে ফ্রি অফ কস্টে সেবা দিতে চাই আর ঘুরতে চাই। অনেক ঘুরেছি, তারপরেও যদি ওই বয়সে সুযোগ থাকে বিভিন্ন জায়গায় বেড়াতে চাই। ছেলে মেয়েকে আল্লাহ এর মধ্যে এস্টাবলিশ করে দিকে দোয়া করি যাতে ওদের নিয়ে টেনশন করতে না হয়, তাহলে নিশ্চিন্ত মনে দুই বুড়া বুড়ি ঘুরতে পারবো আর কি। আপনার খুব মানে সিম্পল এবং সাধারণ একটি চাওয়া, কিন্তু সেটি আসলে অসাধারণ। আপনাকে অশেষ কৃতজ্ঞতা স্যার, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তী কোনো একদিন আরো বিশদ কথা হবে ইনশাআল্লাহ। দর্শক, কথা বলছিলাম মুখোমুখিতে একজন বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তিনি তার জীবনের নিরেট কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। আজকে এখানেই বিদায় নিতে চাই, নিশ্চয়ই আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।